আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আহ, গত আগের ভিডিওটার কিছু অংশ পার্ট 3। আগের ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল। প্রজেক্টের কিছু এক্সাম্পল, টিপিক্যাল এক্সাম্পল নিয়ে এখন কথা বলবো। ইনস্টলেশন, ওয়াটার কুল চিলার ইনস্টলেশন অ্যান্ড কমিশনিং এর থার্ড পার্ট। তো কথা বেশি না বাড়ায় চলুন আমরা শুরু করি ভিডিওটাতে। ওকে, টিপিক্যাল কেস নাম্বার 1। এখানে দেখেন পাওয়ার কোড কানেকশন আর হচ্ছে 185 mm স্কোয়ার অ্যালুমিনিয়াম কেবল কানেকশন। ওকে, স্ক্রু চিলার প্রজেক্টের এটা হচ্ছে আপনার কারেন্ট পাওয়ার কোড আর হচ্ছে কারেন্ট পাওয়ার লাইন। ইউনিট পাম্পস অ্যান্ড কুলিং টাওয়ার্স শেয়ার দ্য সেম পাওয়ার কোড উইথ diameter of 185 mm square and material is aluminum. Selection is not enough. এটা মূলত আপনার একটা প্রজেক্টের ছিল। ওই প্রজেক্টের টোটাল ক্যাপাসিটি আমার জানা ছিল না, যার কারণে আমি দিতে পারতেছি না। তো ওইখানে যে পাওয়ার কেবল ছিল, ওই পাওয়ার কেবলের যে সাইজ ছিল সেটা কম ছিল। ওকে, পরের স্লাইড হচ্ছে আপনার during the test running after the compressor 1 start circuit breaker jump just after compressor 2 is performing the start delta transfer. After replaced correct power cord and circuit breaker, the unit operates normally. এখানেও যে প্রবলেমটা ছিল, ডিউরিং দ্য টেস্ট রানিং এর সময় আফটার দ্য কম্প্রেসর স্টার্ট হলে সার্কিট ব্রেকার জাম্পস জাস্ট আফটার কম্প্রেসর 2 ইজ পারফর্মিং দ্য স্টার ডেল্টা ট্রান্সফার। তো এখানকার মূলত যে কানেকশন ছিল, কানেকশনের একটু প্রবলেম ছিল। যেমন এখানে দেখেন যে আপনার যে কারেন্ট পাওয়ার কোড অ্যান্ড সার্কিট ব্রেকার, যেটা হচ্ছে আপনার পাওয়ার কোড অ্যান্ড সার্কিট ব্রেকার ছিল, সেটা আপনার 240 mm স্কোয়ারের ছিল আর হচ্ছে আপনার 800 অ্যাম্পিয়ারের ছিল। কিন্তু পরবর্তীতে যেটা লাগানো হয়েছে সেটা হচ্ছে আপনার 300 mm স্কোয়ার আর হচ্ছে 1000 অ্যাম্পিয়ার। পরবর্তীতে আর কোনো প্রবলেম হয় নাই। আপনার ইউনিট দুইটাই খুব ভালো মতো, কম্প্রেসর ইউনিট দুটোই ভালো মতো কাজ করছিল। তো মূলত এই দুটো দেখানোর কারণ হচ্ছে যে যদি আমরা হচ্ছে অনেক সময় দেখা যায় যে যেহেতু আপনার ইনস্টলেশনের কাজ করেন, ইনস্টলেশনের কাজের সময় একটা এক্সপেন্স আছে, প্রজেক্টের প্রজেক্টের যে বাজেট আছে, বাজেটটা যদি আপনার বেশি হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় কোম্পানির যেসব কোম্পানি আছে তারা চিন্তা করে যে আমি যদি এক্সাইজ কেবল কমায় দিই তাহলে আমার হচ্ছে দামটা একটু কম হয়ে যাবে, প্রজেক্টের এক্সপেন্সটা কমে যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে তারা এই বিষয়টা খেয়াল করে না যে আসলে আমার এক্সাইজ কেবল কম দেওয়ার কারণে আমার চিলার আপনার চিলার কিংবা হচ্ছে কেবল হিট হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি নষ্ট হবে, কিংবা হচ্ছে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিংবা সার্কিট ব্রেকার যেটা আছে সেটা বারবার ট্রিপ করবে। এই জিনিসটা আসলে খেয়াল করে না। তো আপনারা যারা হচ্ছে ইঞ্জিনিয়ার থাকবেন, প্রজেক্টে কাজ করতেছেন, তারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা যে কোম্পানির কেবল কিনবেন সেই কোম্পানির কেবলের যে রেটিং আছে, এম্পিয়ার রেটিং আছে, সেই এম্পিয়ার রেটিং দেখে তারপরে কেবল কিনবেন। অবশ্যই এম্পিয়ার যে রেটিং দেওয়া আছে তার থেকে 25% এক্সট্রা, কিংবা হচ্ছে আপনার 20% থেকে 25% এক্সট্রা অ্যাড করে কেবল কিনবেন। কারণ দেখা যায় যে আমার যদি কেবল রেটিং 200 থাকে, মানে 200 অ্যাম্পিয়ার আছে, আমার টোটালটা হচ্ছে আপনার 200 অ্যাম্পিয়ার দেওয়া আছে, কিন্তু আমার যখন পাম্প রানিং হয় তখন দেখবেন যে পাম্প রানিং হওয়ার কারণে অতিরিক্ত একটা কারেন্ট নেয়। পাম্পের যে টর্ক আছে, এই টর্কে রানিং হতে গেলে কারেন্ট অতিরিক্ত নেয়। যখন আবার ডেল্টাতে চলে যায় তখন আবার এটা সেম হয়ে যায়। তো পাম্পের যে একটা রানিং কারেন্ট আছে, সেই রানিং কারেন্টের কারণে অনেক সময় দেখা যায় যে কেবলের যে টোটাল ক্যাপাসিটি আছে সেটা 20% কিংবা 25% এক্সট্রা নিতে হয়। ওকে, চলে যাই নেক্সট স্লাইডে।
নেক্সট স্লাইডেও এই পাওয়ার কোডের সমস্যা ছিল। পাওয়ার কোডের সমস্যা বলতে কেবলের সমস্যা ছিল, কেবলের সাইজ অনেক কম ছিল। এটাও সেম। আচ্ছা, এখানে কি দ্য কারেন্ট পাওয়ার কোড ইজ 10 mm স্কোয়ার, দ্য ম্যাক্সিমাম কারেন্ট অফ দ্য ইউনিট ইজ 119 ampere. The power cord maximum capacity is only 57 ampere. The unit power cord is significantly smaller. After replace the power cord, the unit operates normally. আমি যে কথাগুলো আগে বললাম সেম, অনেক সময় দেখা যায় যে আমার কেবল বাঁচে গেছে 1.5 mm কিংবা হচ্ছে আপনার 10 mm এর হচ্ছে কেবল বাঁচে গেছে, আমি এই কেবলটা এখানে লাগাই দিলাম। এটা সচরাচর হয়ে থাকে, কিন্তু এটা হওয়ার কারণে যে আপনার চিলার কিংবা হচ্ছে পাম্পের মধ্যে যে একটা ইফেক্ট পড়বে সেটা আসলে তখন নর্মালি বোঝা যায় না, কিন্তু পরবর্তীতে বোঝা যায় যখন আমার হচ্ছে কেবলের সাইজ কমে যাবে, এম্পিয়ার বেশি যাবে, আমার আপনার ইনসুলেশন মানে কারেন্ট রেটিং ক্ষমতা যখন বেশি, কারেন্ট রেটিং যখন বেশি হয়ে যাবে, কারেন্ট যাওয়ার ক্ষমতা, তখন আমার কেবলটা গরম হয়ে যাবে, ইনসুলেশন কাজ করবে না ঠিক মতো, ইনসুলেশন গরম হয়ে যাবে, ইনসুলেশন গলে যাবে। অনেক সময় দেখা যায় যে হচ্ছে আপনার আগুনও ধরে যেতে পারে। নর্মালি যে ফায়ার হ্যাজার্ডগুলো দেখা যায় এটা কিন্তু নর্মালি আপনার এইভাবেই হয়, যে ইনসুলেশন ব্রেকডাউন হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে, কারেন্ট রেটিং, কারেন্টের পরিবহন ক্ষমতা, কারেন্টের পরিমাণ হচ্ছে বেড়ে গেছে, যার কারণে ফায়ার হয়ে গেছে। তো মূলত এইসব কারণেই আপনার এই বিষয়টা দেখানো যে আপনারা একটু সাবধানে যখন কাজ করবেন তখন অবশ্যই যে কোম্পানির কেবল কেনেন না কেন, সেই কোম্পানির যে কেবলের যে রেটিং আছে, কারেন্ট রেটিং, সেই রেটিং দেখে কিনবেন। ওকে, নেক্সট স্লাইডে যাওয়া যাক। এখানে একটা ইন্টারনাল বিষয় দেওয়া আছে, সেই ইন্টারনাল বিষয়টা হচ্ছে আপনারা দেখেন, চাইনিজ লেখা আসলে বুঝতে পারবেন না, এটা হচ্ছে গ্রির একটা প্রজেক্টের কমিশনিং এর একটা রিপোর্ট। তো এখানে যে বিষয়টা দেখানো আছে সেটা হচ্ছে যে প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার 34 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে টেম্পারেচার, একটা ইন টেম্পারেচার, একটা হচ্ছে আউট টেম্পারেচার। ডিটেলসটা এখানে দেখি। Compressor overload protection occurs 4 times, okay, during the inspection at 33 degree centigrade ambient temperature. The unit continues operate under full load for 3 hours. Cooling water enter and leveling temperature where 34 degree centigrade and 40 degree centigrade. ওকে, কুলিং ওয়াটার ইন্টারের যে টেম্পারেচার সেটা হচ্ছে 34 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং হচ্ছে লিভিং এর টেম্পারেচার সেটা হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। আসলে এটার জন্য হচ্ছে আপনার কম্প্রেসার ওভারলোড প্রোটেকশন সিগন্যাল অ্যালার্ম দিয়ে 4বার বন্ধ হয়ে গেছে। তো এটার মূল কারণ কি? এটার কারণ হচ্ছে দ্য অ্যানালাইসিস ফর দ্য ফেলার ইজ, এই যে এটার যে হচ্ছে অ্যানালাইসিস করা হয়েছে সেটা হচ্ছে কুলিং টাওয়ার ক্যাপাসিটি ইজ টু স্মল, কুলিং টাওয়ার যে ক্যাপাসিটি আছে সেটা খুবই কম। দ্য কুলিং ওয়াটার টেম্পারেচার রিজেস 40 ডিগ্রি সেন্টিগ্রেড ইজিলি। তো কুলিং এর যে হচ্ছে আপনার টেম্পারেচার আছে, মানে ওয়াটারের টেম্পারেচার খুব তাড়াতাড়ি হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায় যায়, হুইচ লিড টু সিস্টেম হাই প্রেশার, যার কারণে এই আপনার সিস্টেমটা হাই প্রেশার হয়ে কম্প্রেসর ওভারলোড হয়ে বন্ধ হয়ে যেত। তো এটা হচ্ছে আপনার মূলত এটা দেখানোর একটা কারণ হচ্ছে যে যখন কুলিং টাওয়ার আমরা ইনস্টল করি তখন সচরাচর বলা হয় যে, আমি আগেও ভিডিওটাতে দেখছেন যে হচ্ছে 1.2 থেকে হচ্ছে 1.5 পর্যন্ত মানে মাল্টিপ্লাই করতে হয় টোটাল যে ফ্লো ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিটা থেকেও। তো মূলত যে কুলিং টাওয়ার যেন হচ্ছে আপনার যখন কুলিং টাওয়ার ইনস্টল করবেন, তো যত ক্যাপাসিটি ওয়াটার ক্যাপাসিটি দেওয়া আছে তার থেকে 1.2 থেকে 1.5 গুণ বেশি আপনার কুলিং টাওয়ারের ক্যাপাসিটি রাখতে হয়। এই বিষয়টাই মূলত বলার জন্য। আচ্ছা, নেক্সট স্লাইডে যাওয়া যাক। নেক্সট স্লাইড হচ্ছে কারেন্ট পাইপের ডায়ামিটার। এখানে আপনারা দেখেন এখানে কি করছে আসলে মূলত। আচ্ছা, মূলত এখানে দেখেন যে হচ্ছে যে চিলারে হচ্ছে ইনলেট আর আউটলেট দেওয়া আছে, ঠিক আছে, সেটার যে সাইজ এখান থেকে আপনার হচ্ছে এই পিকচারটাতে দেখেন, এখান থেকে সাইজ হচ্ছে কমায় নেওয়ার পরে তারপর হচ্ছে আপনার আপনার কানেকশন করা হয়েছে।
তো এটার এই কানেকশনের যে একটা প্রবলেম আছে, অনেক বড় ধরনের একটা প্রবলেম আছে, সেটা দেখবো আমরা। ওকে, এটা হচ্ছে কারেন্ট পাইপ ডায়ামিটার হচ্ছে 125 mm। দেখেন যে আপনার এই যে পাইপের ডায়ামিটার দেওয়া আছে সেটা হচ্ছে আপনার 125 mm। আর আমাদের যে চিলারের হচ্ছে পাইপের ডায়ামিটার দেওয়া আছে সেটা হচ্ছে আপনার 200 mm। ওকে, তো অ্যাকচুয়ালি এখানে বলছে যে চিল্ড ওয়াটার এন্টারিং অ্যান্ড লেভেলিং পাইপ ওয়ার টু স্মল, and the circulation cold water pump also too small. The cold water flow volume of the unit should 116 meter cube per hour. Therefore, the unit cannot start up normally. ওকে, মূলত এখানে বলছে যে চিলারের যে টোটাল ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী যদি আমরা হচ্ছে ক্যাপাসিটি এবং জিপিএম অনুযায়ী পাইপের সাইজ করতাম, মানে পাইপে কানেকশন করতাম ইন আউটের, চিলারের হচ্ছে ইনলেটে এবং আউটলেটে, তাহলে আমাদের মূল যে ডায়ামিটার হইতো সেটা হচ্ছে আপনার 200 mm। তো সেখান থেকে আমার ছোট হওয়ার কারণে আপনার চিলার আমার নর্মালি হচ্ছে আপনার স্টার্ট হয় না স্বাভাবিকলি, কারণ আমি যখন ডায়ামিটার ছোট করে দেবো তখন আমার ক্যাপাসিটি কমে যাবে। ক্যাপাসিটি কমে গেলে আমার হচ্ছে যে চিলারের যে আপনার যে ক্যাপাসিটি আছে, ফ্লো ক্যাপাসিটি, সেই ফ্লো ক্যাপাসিটি থেকে কম কম আসবে, পানি কম যাবে। পানি কম যাওয়ার কারণে হচ্ছে আপনার এটার যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিটার আপনার কম বেশি হয়ে যাবে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড কি বলছেন? নেক্সট স্লাইড হচ্ছে আপনার এখানে হচ্ছে পাম্পের যে ইম্পেলার আছে, ইম্পেলারের হচ্ছে ড্যামেজ মোটামুটি দেখেন এখানে একটা ইম্পেলারের ড্যামেজ আছে। এটার কারণ হচ্ছে ফাউন্ড এ ওয়ারেন্ট রেঞ্জ ইনসাইড দ্য পাম্প। তো আপনারা দেখলেন এখানে পাম্পের ইম্পেলার ড্যামেজ হওয়ার কারণ, যদি ঠিকমতো ক্লিন না করা হয় পাইপলাইন, সেক্ষেত্রে অনেক কিছুই জমে থাকে। যেমন আমরা ওয়েল্ডিং করলে ওয়েল্ডিংয়ের অনেক বাবরি ভিতরে জমে থাকে। তারপর হচ্ছে অনেক দিন ফ্লোরে ঝুলায় রাখার পাইপ যদি হ্যাঙ্গিং করে রাখি, ঠিকমতো প্রোটেকশন না নিই, তাহলে পাইপের ভিতরে ধুলা ময়লা জমে যায়, ধুলা ময়লার আস্তর পড়ে। আর ওটা যখনই পানির সঙ্গে সংযুক্ত হয় তখন এটা ঘোলাটে একটা পানি তৈরি হয়ে যায় পুরো সিস্টেমের মধ্যে, এই পানিটা সার্কুলেশন হয়ে থাকে। যে মূলত এখানে কি বলছেন, ডিউরিং কমিশনিং ফাউন্ড দ্যাট দ্য কুলিং ওয়াটার কোয়ালিটি ইজ নট গুড অ্যান্ড দ্য পাইপ কন্টেইনস ইম্পিউরিটিস। যখন তারা দেখছে ইম্পেলারের কোনো কারণে প্রবলেম হয়েছে, পাম্প ঠিকমতো প্রেসার দিতে পারতেছে না, তখন তারা পাম্প খুলে এই বিষয়টা দেখছে। হোয়েন স্টার্ট দ্য পাম্প মেক স্ট্রেঞ্জ নয়েজ। ওকে, পাম্পটা যখন স্টার্ট দিছিল তখন প্রচুর পরিমাণে নয়েজ ছিল। আফটার ওপেন দ্য পাম্প অ্যান্ড a wrench and some steel wire found inside, even the pump impeller was broken. তো মূলত তারা এটাই দেখছে, যদি ঠিকমতো ক্লিন করা না হয় পাইপলাইন, আপনার যে পাইপলাইন থাকবে সেই পাইপলাইন যদি ঠিকমতো ক্লিন করা না হয় তাহলে আপনার এই দেখা যাবে যে পাম্পের প্রবলেম হচ্ছে, না হলে চিলারের প্রবলেম হচ্ছে। তো আমি একটা প্রজেক্ট করছিলাম, যে প্রজেক্টটা হচ্ছে ওয়াইস্ট না ঠিকমতো আপনার পরিষ্কার না করার কারণে সেখানে হচ্ছে যে ওয়াটার সার্কুলেশন কম হচ্ছিল এফসিউর ভিতরে, এবং এফসিউর যে নর্মাল যে ক্যাপাসিটি থাকে, সাধারণ যে ক্যাপাসিটি, সেটাও ফুলফিল হচ্ছিল না, কুলিং ক্যাপাসিটিটা। তো আসলে স্ট্রেনারে যদি ময়লা থাকে তাহলে দেখা যায় যে আপনার ওয়াটার সার্কুলেশন ঠিক মতো হয় না, যার কারণে আপনার কুলিংও ঠিক মতো পাওয়া যায় না। এটা একটা অনেক বড় ফ্যাক্ট। তো যখন কমিশনিং করা হয়, কমিশনিংয়ের আগে যখন আপনার ওয়াটার সার্কুলেশন করা হয়, ক্লিন করা হয়, ক্লিনের পরে ইনসুলেশনের আগে এটা দেখা হয় যে আপনার যদি প্রি ইনসুলেটেড পাইপ না হয়ে থাকে তাহলে দেখা যায় যে ইনসুলেশন করার আগে প্রেশার টেস্ট দেওয়া হয়, ক্লিন করার পরে প্রেশার টেস্ট দেওয়া হয়, প্রেশার টেস্ট দেওয়ার পরে আপনার ইনসুলেশন করা হয়।
তো দেখা যায় যে কাজের ক্ষেত্রে অনেক সময় শুধুমাত্র যে ওয়েল্ডিং জয়েন্ট আছে সেগুলো বাদ রাখার পরে ইনসুলেশন করা হয়। অ্যাকচুয়ালি যেসব নেকেড পাইপ আছে সেই প্রি ইনসুলেটেড পাইপ ছাড়া যেগুলো নেকেড পাইপ আছে সেগুলো আপনার প্রেশার টেস্ট দেওয়ার পরে ক্লিন করার পরে ওয়াই স্টেনার খুলে আবার লাগানোর পরে তারপরে আসলে ইনসুলেশন করা উচিত, তাহলে ইনসুলেশনটা প্রপার হয়। ওকে, তারপরের স্লাইডে যাই। এখানে হচ্ছে আপনার ইউনিট অপারেশন। এখানে মূলত দেখেন ইমপিউরিটি ইন দ্য কন্ডেন্সার কভার, কন্ডেন্সারের যে কভার আছে সেখানে হচ্ছে এগুলো জমে গেছে, ভাঙছে। ওকে, এখানে যে ওয়াই স্ট্যান্ডার্ড একটা পিকচার দেখানো আছে, এই ওয়াই স্ট্যান্ডার্ড পিকচারের মধ্যে কোনো ধরনের ফিল্টার নাই। যে ফিল্টারটা থাকে ওয়াই স্ট্যান্ডার্ড ফিল্টারটা সামহাও তারা কাজ করার সময় ফিল্টার নষ্ট হয়ে গেছে, পরবর্তীতে ফিল্টার রিপ্লেস করে নাই কিংবা নতুন ফিল্টার লাগায় নাই, যার কারণে যে প্রবলেমটা হয়েছে এটা হচ্ছে আপনার কন্ডেন্সারের যে কভার আছে চিলারের, সেই কভারের মধ্যে হচ্ছে ছোট ছোট ওই যে বাবরি টুকরা গিয়ে এগুলো হচ্ছে নষ্ট করে ফেলছে। আচ্ছা দেখি কি বলছে আমার। ইউনিট অপারেটিং প্রেশার ইজ টু লো। ইউনিটের যে অপারেটিং প্রেশার আছে এটা খুবই কম, কারণ এটা ওই স্টেনারের যে হচ্ছে আপনার একটা হেড লস আছে, ওয়াটার প্রেশার লস আছে, সেই প্রেশার লসটা এখানে ধরতেছে না, যার কারণে প্রেশার লস টু লো, এটা একটা কারণ হতে পারে। আফটার ডিসঅ্যাসেম্বল দ্য ইউনিট ফাউন্ড দ্যাট কপার পাইপ ইনসাইড দ্য কন্ডেন্সার ইজ ব্রোকেন। ওকে, পরবর্তীতে যারা দেখছে কপার পাইপের হচ্ছে ভিতর থেকে হচ্ছে ব্রোকেন ইনসাইড। আচ্ছা, কপার পাইপ ব্রোকেন হওয়ার কারণেই হচ্ছে প্রেশারটা টু লো হয়ে যাচ্ছে, অপারেটিং প্রেশার মানে হচ্ছে এটা মূলত। আফটার ওপেন দ্য ওয়াই শেপ কুলিং ওয়াটার ফিল্টার lots of impurities and debris are found inside which lead to copper pipe damage. আসলে বুঝতেই পারছেন যে আপনার ওয়াই স্টেনারি যে আপনার ফিল্টার আছে সেই ফিল্টারটা যদি ঠিকমতো না ইউজ করা হয় তাহলে কি পরিমাণ, মানে অনেক সময় খামখেয়ালিতে এই ফিল্টারটা লাগানো হয় না কিংবা লাগাইতে চাই না। আচ্ছা লাগাইলাম না, তা না লাগাইলে যে প্রবলেমটা হয় সেইটার জন্যই মূলত এই কেসটা এখানে দেওয়া। ওকে, ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমার সাথে থাকবেন, আশা করি আরো ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব।